কামাখাগুড়ি গার্লস হাই স্কুল, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 6, সাবজেক্ট ম্যাথ। এই অঙ্ক প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে বলেছে কি, একে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, মার্কস 1, অর্থাৎ ছোট প্রশ্ন। প্রথম অঙ্কটা 0.2 সংখ্যাটি মিশ্র নাকি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা লেখো। তাহলে এই সংখ্যাটা কি বলেছে, 0.2 এটার মানে কি, এই সম্পূর্ণ সংখ্যা 0.291 তিনটা সংখ্যার উপরই এখানে একটা পৌনঃপুনিক আছে, সম্পূর্ণ সংখ্যাটার উপরই পৌনঃপুনিক আছে। তাহলে দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকে সবার মাথায় যদি পৌনঃপুনিক থাকে সেটা কি হয়ে যায়, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো, 0.291 সংখ্যাটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। বাস হয়ে গেল প্রথম অঙ্ক। তারপরে 2 নম্বর কি বলেছে, 333 এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। আমরা কি জানি, যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে সেই ভগ্নাংশটিকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেটা শতকরায় চলে আসে। তাহলে 333কে 100 দিয়ে গুণ করবো, 0 0 0 0 কাটা, নিচে থাকলো 3 দিয়ে 33কে কাটি, 3 লিখে 3 3 11 33, তাহলে থাকলো 11% বা 11%। বাস, এটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপর 3 নম্বরে কি বলেছে, 9 স্কয়ার ইকুয়াল টু কত। আমরা জানি 9 স্কয়ার মানে 9 গুণন 9, 9 9 81। বাস, এটাই আমাদের উত্তর। এরপর 4 নম্বরে বলেছে, কোন অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে ড্যাশ বলে। আচ্ছা, কোন অনুপাত যদি পূর্বপদ ধরি 1 এবং উত্তরপদও 1, দুটোই সমান, তাহলে এই অনুপাতকে আমরা কি বলবো, সমানুপাত বলবো। ড্যাশে লিখবো সমানুপাত বলে। বাস হয়ে গেল। 5 নম্বর অঙ্কে বলেছে, একটি বইয়ের আকৃতি পাশের দিক থেকে কি হবে, পাশের দিক থেকে বইয়ের আকৃতি হবে আয়তাকার। আয়তাকার আকৃতির হবে। পরে 6 নম্বর অঙ্কটা বলেছে, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি। তাহলে দেখি, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই সমবাহু ত্রিভুজে এটা একটা প্রতিসম রেখা হবে, এই দিক দিয়ে একটা প্রতিসম রেখা আঁকা যাবে এবং এদিক দিয়ে একটা প্রতিসম রেখা আঁকা যাবে। অর্থাৎ তিনটি মধ্যমই হলো সমবাহু ত্রিভুজের তিনটা প্রতিসম রেখা। তাহলে কি লিখবো, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা তিনটি। বাস, এরপরে 7 নম্বরে বলেছে, 2012 এবং 1800 এর মধ্যে কোন সালটি লিপ ইয়ার। আমরা কি জানি, কোন সাল বা বছর লিপ ইয়ার কিনা তা বের করতে হলে 4 দিয়ে ভাগ করতে হয়। 2012কে আমি 4 দিয়ে ভাগ করব, মিলে যাবে। 4 5 20, 1 0 দিয়ে 2 কেটে নিয়ে আসলাম, 3 4 12, 503। আবার এখানে বলেছে 1800, যখনই কোনো সালের পিছনে দুটো শূন্য থাকবে তখন সেটাকে আমাদের
400 দিয়ে ভাগ করে মেলাতে হবে। 400 দিয়ে ভাগ করে মিলবে না। তাহলে 1800 সাল লিপ ইয়ার না, কেবল 2012 সাল লিপ ইয়ার। তাহলে লিখবো 2012 সাল লিপ ইয়ার। হয়ে গেল। এবার 8 নম্বরে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণন কি হবে, লসাগু। আমরা জানি দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফলই হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান। আচ্ছা, এরপর 9 নম্বর অঙ্কে কি বলেছে, জ্যামিতি বাক্সে দুটি সেট স্কয়ার বা ত্রিকোণই হলো ড্যাশ ত্রিভুজ। আমরা জানি জ্যামিতি বাক্সে দুটো সেট স্কয়ার থাকে, এরকম এরকম। এই দুটো সেট স্কয়ারই কি সমকোণী ত্রিভুজ, দুটোই হবে সমকোণী ত্রিভুজ। তাহলে শূন্যস্থানে আমরা লিখব সমকোণী। এরপর 10 নম্বর কি বলেছে, বৃত্তের ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি একটা বৃত্ত, তার যে ব্যাস, এই ব্যাসটাই হচ্ছে সব থেকে বড় জ্যা। এর থেকে বড় জ্যা আঁকা সম্ভব না। বাস, হয়ে গেল। এবার 2 এর অঙ্কগুলো বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, মার্কস 2 নম্বর করে। প্রথম অঙ্ক, 2010 সালে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2010 সালে 1 মার্চ কি বার হবে? আমাদের কি বের করতে হবে, 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 1 মার্চ পর্যন্ত কতদিনের ডিউরেশন বা গ্যাপ। তাহলে আমরা লিখব 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 1 মার্চ পর্যন্ত কতদিন? শুধু পুরো ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হবে। যেহেতু 2010 সাল লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাস এখানে 28 দিন, তাহলে শুধু 28 দিনের গ্যাপ থাকবে। আমরা ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু 2010 সাল লিপ ইয়ার নয়। হয়ে গেল। এবার তাহলে 28 দিনের গ্যাপ, আমরা কি করব, 28 কে 7 দিয়ে ভাগ করব। 7 দিন পর পর একই ডেট বা একই বার আসবে, 7 দিন পর পর সোমবার আসবে, তাহলে 7 দিয়ে ভাগ করব। 4 7 28 মিলে গেল। তার মানে কি, তার মানে 1 ফেব্রুয়ারি সোমবার থাকলে 2010 সালে 1 মার্চও সোমবার হবে। তাহলে আমরা উত্তরে লিখব 2010 সালে 1 মার্চ সোমবার হবে। বাস, হয়ে গেল। এবার 2 এর এ নম্বরে বলেছে মান বের করো 60 এর 10%। 60 এর 10% বলতে আমরা কি বুঝি, এর মানে গুণ 60 গুণন 10% মানে 10/100। অর্থাৎ কোন সংখ্যার শতকরা ওঠানো মানে 100 দিয়ে ভাগ করে দেওয়া। বাস, ভাগ করে দিলাম। এবার কাটাকাটি, 0 0 কাটবো, এই 0 0 কাটবো, তাহলে থাকলো 6 কি 6। অতএব 60 এ 10% হলো 6। এটাই আমাদের উত্তর। 2 এর বি নম্বরে বলেছে শতকরায় প্রকাশ করো 15%।
15%, এটা শতকরাতেই দেওয়া আছে। পার্সেন্টেজ মানে বাংলাতে বলা হয় শতকরা, অর্থাৎ শতকরা 15। 2-এর 3 নম্বরে বলেছে নিচের আবৃত্ত দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে আমরা এই আবৃত্ত দশমিককে ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে কি করে ভগ্নাংশে প্রকাশ করে? দশমিকের পরে যতগুলো ঘরের উপর আবৃত দশমিক আছে ততগুলো নয়। এখানে একটা সংখ্যার উপর আবৃত দশমিক আছে, একটা নয়। এখানে দশমিকের দুটো ঘর ফাঁকা আছে, ফাঁকা মানে আবৃত দশমিক ছাড়া, তাহলে আমরা দুটো শূন্য দেব। ওপরে কি হবে? 272 যাবে, তার থেকে বিয়োগ হবে আবৃত দশমিক বাদ দেওয়া সংখ্যা দেব, অর্থাৎ 27 বিয়োগ হবে। বাস, তাহলে নিচে রইল 900, উপরে 12 থেকে 7 গেলে থেকে 5, হাতে হলো 1, 2 রেখে 3, 4 থেকে 3, 7 থেকে 3 গেলে থাকবে 4, এখানে থাকবে 2, 245/900। এটাকে 5 দিয়ে কাটা যাবে, 5 × 5 18 90, আর 0 5 দিয়ে কাটবো, 4 5 20, 5 9 45, অর্থাৎ 49। এটা 7 দিয়ে কাটা যায়, এটাকে 7 দিয়ে কাটা যাবে না, অর্থাৎ 180 49 বা 49/180। এটা হয়ে গেল আমাদের উত্তর। 4 নম্বরে বলেছে জ্যামিতিক আকৃতিটির পরিসীমা কত লেখো। এখানে টি আকারে একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে, যার চারদিকে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, 4 4, এটা 6 সেমি 6 সেমি করে, এটা 10 সেমি 10 সেমি, আর এখানে বলা নেই এটাও 4 সেমি হবে। তাহলে আমি ব্র্যাকেটে লিখে দিলাম এটা হবে 4 সেমি। তাহলে এই জ্যামিতিক চিত্রটি পরিসীমা কি হবে? পরিসীমা বলতে আমরা বুঝি কোনো জ্যামিতিক চিত্রে চারধারে যত বাহু আছে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বা যোগফল। তাহলে এখানে প্রথমে আমরা যোগ করব 16 সেমি, তারপরে দুটো 4, তিনটে 4 আছে, তাহলে 3 × 4 যোগ দুটো 6 সেমি বাহু আছে, 2 × 6 যোগ দুটো 10 সেমি বাহু আছে, তাহলে 2 × 10 এত সেমি। এবার এটাকে আমরা সরলের মতো করে করব। 16 যোগ 3 4 12 যোগ 6 2 12 যোগ 10 2 20 এত সেমি। তার মানে 12 12 24, 24 আর 16 40, 40 আর 20 60, 60 সেমি। তাহলে আমাদের পরিসীমা বের হয়ে গেল 60 সেমি। এটাই হলো আমাদের উত্তর। 2-এ 5 নম্বরে কি বলেছে? উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 225। তার মানে আমরা 225-এর বর্গমূল নির্ণয় করব কিসের সাহায্যে? উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা প্রথমে 225-কে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। 5 দিয়ে যাবে 4 5 20, 5 5 25, 5 দিয়ে যাবে 5 9 45, 3 দিয়ে যাবে 3 3 9। তার মানে আমরা 225 থেকে কি পেলাম? 5 × 5 × 3 × 3। এবার এই এক জোড়া 5 থেকে রুট ওভারের বাইরে একটা 5 বের হবে, এক জোড়া 3 থেকে রুট ওভারের বাইরে একটা 3 বের হবে, 3 5 15। তাহলে 225-এর বর্গমূল কত বের হলো? 15। এটাই হলো আমাদের উত্তর। 2-এর 6 নম্বর অঙ্কটায় বলেছে আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, আর 4:45 PM বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? তাহলে কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম এই সময়টা হিসাব করার জন্য আমাকে শেষের সময় থেকে শুরুর সময়টা বাদ দিতে হবে। এখানে শেষের সময় হলো বাড়ি ফিরে এলাম, এটা সবার শেষে এই কাজটা হয়েছে,
4:45, আর কাজ শুরু অর্থাৎ আমি বাড়ি থেকে বেরোলাম 10:20 AM, এটা বাদ যাবে। তাহলে আমরা লিখবো কি, বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এলাম 4:45 PM, আর বাড়ি থেকে বেরোলাম 10:20 AM। অতএব বাড়ির বাইরে ছিলাম, এইভাবে 4:45 PM থেকে আমরা বাদ দিব 10:20 AM। এবার যেহেতু প্রথমটা ছোট 4:45 আর যেটা বাদ দেবো সেটা বড়, তাহলে আমাকে কি করতে হবে, এই প্রথম এই সময়ের সাথে আমাকে 12 ঘন্টা যোগ করে দিতে হবে, যেহেতু এটা আমাদের ঘড়িতে আছে। তাহলে লিখবো 12.00 যোগ 4:45 PM মাইনাস 10:20 AM। তাহলে কি হয়ে গেল, 12 আর 4 16:45 AM মাইনাস 10:20 AM হয়ে গেল। এবার এখানে আমরা বাদ দিয়ে দিই, 16:45 থেকে আমি 10:20 বাদ দেব, কত থাকবে 25, এখানে হলো 6, তার মানে এটার মানে হচ্ছে 6 ঘন্টা 25 মিনিট। তাহলে বের হয়ে গেল আমাদের উত্তর। এবার আমরা তাহলে উত্তরে লিখব, আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। বাস হয়ে গেল। এরপর 7 নম্বরে বলেছে, নিচের রাশি দুটিকে অনুপাতে প্রকাশ করো এবং এটি লঘু না গুরু অনুপাত লেখো। রাশি দুটি হলো 27টি ও 18টি। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা অনুপাতে লিখবো 27:18। এটাকে 9 দিয়ে কাটবো, দুটোকে 3 নং 27, এখানে কেটে দিই 3 নং 27, 9 2 18, অর্থাৎ হলো 3:2। এবার আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ বড় উত্তরপদ ছোট, তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত। গুরু অনুপাত হলো পূর্বপদ বড় হয় আর উত্তরপদ ছোট হয়। হয়ে গেল। এরপর 8 নম্বরে বলেছে, ঘড়িতে 6টা এবং 3টে বাজলে কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়। আমাদের কি জানতে হবে, যে লিখব ঘড়িতে 1 ঘন্টার ব্যবধানে মিনিট ও ঘন্টার কাঁটার মাঝে 30 ডিগ্রি কোণ তৈরি হয়। অর্থাৎ একটা বাজলে 30 ডিগ্রি কোণ হবে, যদি দুটো বাজে তাহলে কত ডিগ্রি কোণ হবে, 30 গুণন 2 60 ডিগ্রি। তাহলে 6টা বাজলে কোণ তৈরি হবে কত ডিগ্রি, 6 গুণন 30 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ 6টার সময় ঘন্টা মিনিটে কাটার মাঝখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর 3টা বাজলে কোণ তৈরি হবে কত, 3 গুণন 30 ডিগ্রি, অর্থাৎ 3 3 9, 90 ডিগ্রি। এটাই হলো আমাদের উত্তর। বাস। 9 নম্বরে বলেছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর ড্যাশ এবং ড্যাশ।
আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি হলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। বাস, একদম সিম্পল। 10 নম্বরে বলেছে গসাগু নির্ণয় করো। 25, 30 এবং 45। অর্থাৎ আমরা 25, 30 এবং 45-এর গসাগু নির্ণয় করব। কতবার যাবে? 5 দিয়ে যাবে। 5 5 25, 5 6 30, 5 9 45। এবার 5 চলে আসলো মৌলিক সংখ্যা, আর আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, যেহেতু গসাগু আমাকে তিনটাকেই ভাগ দিতে হবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু হয়ে যাবে 5। অর্থাৎ আমরা শুধু বাঁ দিকের সংখ্যাটাকে নিলাম, এগুলোকে নিলাম না। লসাগুর ক্ষেত্রে সবগুলো নিতে হতো। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর।